তেসরা মে 2022 বিশ্ব অ্যাজমা দিবস। এ বছরের এই দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ক্লোজিং গ্যাপ ইন অ্যাজমা কেয়ার, তার মানে অ্যাজমা চিকিৎসায় গ্যাপগুলা দূরীকরণ করা। এই দিবসের মেইন উদ্দেশ্য হলো অ্যাজমা রোগীদের চিকিৎসা যেন ঠিকমতো হয় এবং অ্যাজমা রোগ সম্বন্ধে তাদের সচেতনতা বাড়ে। আমাদের দেশ বাংলাদেশ সহ বিশ্বে দিন দিন অ্যাজমা রোগীর সংখ্যা দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে। তার প্রধান কারণ হলো একটা বায়ু দূষণ। আসলে প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাজমা রোগটি কি। অ্যাজমা হলো শ্বাস প্রশ্বাস প্রদাহজনিত একটা রোগ, বা ইংরেজিতে যাকে আমরা বলি ক্রনিক ইনফ্ল্যামেশন অফ রেসপিরেটরি এয়ারওয়ে। এই রোগ আসলে এবার বলতে হবে যে কি কি কারণে এই রোগ হতে পারে। এই রোগের মেইন যেই কারণগুলা সেগুলাকে আমরা আসলে অ্যালার্জেন বলি, যেমন ধুলাবালি, ঠান্ডা, বা যে কোনো অ্যালার্জেন হিসেবে যেমন পশু পাখি বা কোনো বিড়াল তাদের লোম, বা অনেকের দেখা যায় বিভিন্ন মশলা অথবা বিভিন্ন স্যান্ড, এইসব বিভিন্ন যেই এই পদার্থগুলো সেগুলো আসলে অ্যালার্জেন হিসেবে কাজ করতে পারে। এই পদার্থগুলো কোনো রোগীর অ্যাজমা রোগকে বেড়ে যেতে পারে। আরেকটা কারণ হলো অ্যাজমার বংশগত বা জেনেটিক একটা ডিজিজ আছে। সাধারণত দেখা যায় পরিবারে যদি বাবা মার অ্যাজমা থাকে সেক্ষেত্রে ছেলে মেয়েদেরও অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা জানতে চাই যে অ্যাজমা রোগের উপসর্গ কি। অ্যাজমা রোগে আসলে কি কি উপসর্গ হতে পারে। সাধারণত রোগীদের শুকনো কাশি হতে পারে। সাধারণত অ্যাজমা রোগীরা শুকনো কাশিতে ভোগে, দীর্ঘদিন কাশি থাকে। কাশিটা সাধারণত ঠান্ডায় গেলে কাশিটা বাড়ে এবং রাতে সাধারণত কাশিটা বাড়ে। আর বাচ্চাদের ক্ষেত্রে খেলাধুলা করলে বা দৌড় দিলে বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে, যেটাকে আমরা বলি এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ। বড়দেরও ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হতে পারে। গলার মধ্যে বাঁশির মতো আওয়াজ হতে পারে, যাকে আমরা বলি হুইস। আর অ্যাজমার সাথে কিন্তু নাকেরও একটা রিলেশন আছে। সাধারণত অ্যাজমা রোগীদের ঘন ঘন নাক দিয়ে পানি পড়ে, সর্দি লাগে, বা ধুলাবালিতে গেলে তাদের হাঁচি হয়, এটাকেও বলি আমরা অ্যালার্জিক রাইনাইটিস। আবার চোখের মধ্যে চুলকানি হতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস। তার মানে অ্যাজমা পেশেন্টের কিন্তু বুকের সমস্যার সাথে সাথে তাদের নাক এবং চোখেরও সমস্যা হতে পারে। তবে অ্যাজমা রোগী নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে অ্যাজমা রোগ যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে শতকরা শতভাগই অ্যাজমা রোগীরে কন্ট্রোল করা সম্ভব। এই জন্য আমাদের অ্যাজমা রোগ প্রাথমিক পর্যায়ে অবশ্যই অ্যাজমা রোগ নির্ণয় করতে হবে। এই জন্য আমরা বক্ষবিধি বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করতে পারি। প্রাথমিক পর্যায়ে যদি আমরা অ্যাজমা ধরতে পারি এবং যদি প্রপার চিকিৎসা দিতে পারি তাহলে অবশ্যই এই রোগ শতভাগ নিরাময় করা সম্ভব। এবার অ্যাজমা রোগীর চিকিৎসা সম্বন্ধে আমরা একটা বলি। আমাদের দেশে অ্যাজমা রোগের খুব উন্নত মানের চিকিৎসা প্রচলিত আছে। যেমন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমি আগেই বলেছি যে অ্যালার্জেন হিসেবে যেগুলা কাজ করে, যেমন ঠান্ডা, ধুলাবালি, এই সব থেকে নিজেদের দূরে থাকতে হবে। যদি আমরা রাস্তাঘাটে বের হই, ধুলোময় পরিবেশ, অবশ্যই মাস্ক পরতে হবে। ঠান্ডা খাবার খাওয়া যাবে না, ঠান্ডা পানি খাওয়া যাবে না, অসময়ে গোসল করা যাবে না। সহজ কথা, ঠান্ডা এবং ধুলাবালি থেকে আমাদের দূরে থাকতে হবে। আর অ্যাজমার অনেক উন্নত মানের ওষুধ আমাদের দেশে পাওয়া যায়, যেমন আমরা মন্টিলুকাস গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি। এছাড়াও ব্রঙ্কোডাইলেটর যেমন ডক্সোফাইলিন, তারপর থিওফাইলিন, এই গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি। আর অ্যাজমার মেইন যে ট্রিটমেন্ট, মেইন যেই চিকিৎসা, সেটি হলো স্টেরয়েড ইনহেলার। স্টেরয়েড গ্রুপের ইনহেলার যেমন সালমেটোরল প্লাস ফ্লুটিকাসন বা আরো বিভিন্ন গ্রুপের স্টেরয়েড ইনহেলার আছে। এইসব ইনহেলার যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে অবশ্যই অ্যাজমা রোগটি শতভাগ নির্মূল হবে। আর অ্যাজমা রোগের চিকিৎসার সাথে সাথে বা ওষুধ সেবনের সাথে সাথে আরো কিছু প্রিভেন্টিভ মেজার হিসেবে প্রতিরোধযোগ্য কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন অবশ্যই প্রত্যেকটা অ্যাজমা রোগীর ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। যেমন দুই ধরনের ভ্যাকসিন আমাদের দেশে পাওয়া যায়। একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা প্রতি বছরে একটা দিতে হয়, আর একটা নিউমোনিয়ার ভ্যাকসিন, যেটা 5 বছর পর পরও দেওয়া যায় অথবা লাইফ লং দেওয়া যায়, যেটাকে বলে কনজুগেট ভ্যাকসিন। আর আরেকটা কথা অবশ্যই বলতে হবে যে অ্যাজমা রোগীরা কিন্তু অন্যান্য ইনফেকশনের সাথে সাথে কোভিড-19 ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। এই জন্য অ্যাজমা পেশেন্টদের নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে অবশ্যই তাদের কোভিডের 2টো ভ্যাকসিন প্লাস একটা বুস্টার ডোজ, 3টা ডোজ অবশ্যই নিতে হবে। যদি এই মেজারগুলা ঠিকমতো মানা হয় তাহলে আশা করি প্রত্যেকটা অ্যাজমা রোগী সুস্থ থাকবে এবং সে অনেক সাধারণ মানুষের মতোই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ সবাই।